গল্প তার অগোচরে। লেখিকা সাদিয়া আফরোজ। খুব কি প্রয়োজন ছিল তার ভালোবাসি বলার? দুপুরের তপ্ত রোদ কাটিয়ে পড়ন্ত বিকেলে মৃদু রোদ আর শান্ত বাতাস ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছি। হাজার চিন্তা ভাবনার রেশ কাটতে একটা শব্দই যথেষ্ট ছিল, ভালোবাসি। কেন জানি শব্দটা বেশ ভারী মনে হলো। পিছন ফিরে না তাকিয়েই বুঝতে পারলাম যে সে আমার দিকে তাকিয়ে আছে, শান্ত দৃষ্টিতে অবলোকন করছে আমায়। হয়তো তার উত্তরের খোঁজে, নয়তো অনুভূতিগুলো বোঝাতে। কেন জানি তার দৃষ্টি উপেক্ষা করতে মন চাইল। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম সে চলে গেছে। তাই চাপা নিঃশ্বাস ফেলে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। উনি হচ্ছে আমার বড় জম্মু ভাই বোন আসাদ আর নীরুয়ের বেস্ট ফ্রেন্ড জাবের ইবনে আয়ান, যার প্রতিটা কাজেই প্রকাশ পায় ঠিক কতটা ভালোবাসেন উনি আমায়। আজ আপুর হলুদের অনুষ্ঠান। বাড়িতে ভীষণ তোড়জোড় চলছে, সবাই সব কাজ ব্যস্ত। আপুকে পার্লারে নেওয়া হয়েছে, একটু পরেই চলে আসবে। বোনের হলুদ কিন্তু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম পুরো দিন। একটু আগে আম্মু আর ভাইয়া এসে জাগিয়ে তুলে দিল। প্রচুর বিরক্ত লাগছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তখনই খাটের উপর চোখ পড়লো। খাটের উপর একটা প্যাকেট রাখা। খুলে দেখলাম লাল জামদানি শাড়ি, কাচের লাল চুড়ি, আর এক জোড়া ঝুমকো রাখা। শাড়িটি দেখেই চোখ জুড়িয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে এগুলো আমার জন্য রাখা হয়েছে। বোধ হয় আম্মু রেখে গেছে। তাই 7-5 না ভেবে রেডি হতে থাকলাম। আয়ন, এত টেনশন করছিস কেন? আসাদ টলমল চোখে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে আয়ন বলল। টেনশন করব না, সিরিয়াসলি। আসাদ, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতই খারাপ? তুই বল, যায় তুই কেন এত টেনশন করছিস? দেখ, আমার বোনকে আমি যতদূর চিনি, ও কখনো মানুষ চিনতে ভুল করে না। দেখবি তোকেও ঠিক ভালোবেসে ফেলবে। আর তুই যদি খারাপ হতি তো কখনোই তোকে আমার বোনের পাশেও ঘেঁষতে দিতাম না। প্লিজ এবার তো মুড অফ হয়ে থাকিস না। আয়ন আসাদকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে ঠিক আছে, চল, অনেক কাজ বাকি। নীরুকে বিদায় দিতে হবে তো নাকি? শাকচুনি বহুত চালিয়েছে, হাহাও শুনলে তোর চুল ছিঁড়ে ফেলবে। চল চল যাই, স্টেজের কাজ কত দূর দেখি। আসাদ, ফোন চল। আয়ন, 8টা বেজে গেছে, নীরাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সবাই উপস্থিত, একটু পর থেকেই হলুদ দেয়া শুরু হবে। আসাদ খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখছে, আর আয়ন এদিক ওদিক তাকিয়ে একজনকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য। কিরে, তোর আবার কি হলো? আসাদ, আর বলিস না। তোর বোন কোথায়? এই মেয়ে আমাকে মেরে দম নিবে মনে হয়। বেশ ব্যতিব্যস্ত হয়েই বলল আয়ন। আরে একটু দেরি হবে, মেয়ে মানুষ, একটু তো সাজবেই। এত তাড়া কিসের? আসাদ, তুই বুঝবি না। আয়ন, দরকার নাই বুঝার। খুব বিরক্ত। এই দেবদাস সিঁড়ির দিকে দেখ, নীলা এসে গেছে। এবার আর গাল ফুলিয়ে থাকিস না। আসাদ টেপ করে তাকিয়ে আছে আয়ন। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। 2-3 বার চোখ কচলিয়ে শেষ পর্যন্ত আসাদকে বলল চিমটি দিতে। তার বিশ্বাস হচ্ছে না, এটাই কি তার ভালোবাসার প্রেয়সী? সবার নজর কেড়ে সিঁড়ি বেয়ে নামছে নীলা। সবাই প্রায় অবাক হয়ে তাকিয়ে আছে। ছোট মেয়েটাকে আজ বেশি সুন্দর লাগছে, লাল জামদানিতে একদম লাল পরীর মতো। নীরা অবাক হয়ে দেখছে তার বোনকে। শুধু তার বোনকে দেখছে বললে ভুল হবে, আর চোখে তার বন্ধু আয়নকেও দেখছে। সবার তাকানোতে নীলা অস্বস্তি বোধ করতে লাগলো। তাই তাড়াহুড়ো করে মায়ের পাশে এসে দাঁড়ালো। আমার মেয়েটাকে তো দারুণ সুন্দর লাগছে, একেবারে মাশাআল্লাহ। শাড়িটাতে বেশ মানিয়েছে তোকে নীলা। মুচকি হেসে নীলার কপালে চুমু একে বলল নীলার মা। আম্মু, শাড়িটা কখন কিনলা তুমি? আগে দাওনি কেন? ভ্রুকুচকে প্রশ্ন করল নীলা। কই, আমি তো কোনো শাড়ি কিনিনি, তুই তো মানা করলি কিনতে।
তাই কিনেও আনলাম না। আমার মনে হয় আশা এনেছে তোকে সারপ্রাইজ দিয়েছে হয়তো মা। তোমার ছেলে আমাকে কখনো একটা চকলেটও দেয় নাই, আর এখন বুঝি শাড়ি দিবে, তাও কিনে। বই গেছে, মুখ ফুলিয়ে বলল নীলা। বললেই হলো, তুই তো ওর করে যা, যা আর কোনো কথা না, গিয়ে নীলার পাশে বসে থাক। যাচ্ছি। নীলা। আয়নক শালা মুখটা বন্ধ কর, আমার বোনের নজর লাগবে। আশা কি হচ্ছে এইসব, বিরক্ত করবি না, দেখতে দে। তাই থাক, আমি গেলাম, শুনে রাখো আমি নীলার কাছেই যাচ্ছি, তবে একদম আমার সাথে আসবি না। তুই আমার পরিজা, তুই যেখানেই যাবি আমিও সেখানে যাবো, চল। মুচকি হেসে বলল আয়ন। কিরে তোদের আসতে এত দেরি হলো কেন? তুই বাদর মিলে ওইখানে দাঁড়িয়ে কি করছিলি? আয়ন, কিরে তোর তো আরো আগে স্টেজে আসার কথা ছিল। হুম হুম। নীরা। আয়ন লজ্জা পেয়ে মাথা চুলকাচ্ছে। নীরা আয়নের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে তার ভাইয়ের দিকে তাকালো। ভ্রুকুচকে প্রশ্ন করলো, কিরে ভাইয়া? আম্মু বললো আজ নাকি সূর্যের জায়গায় চাঁদ উঠেছিল, তাই তুই নাকি আমার জন্য টাকা খরচ করে এই শাড়িটা কিনেছিস। কথা কি সত্যি? কি বললি নীলু? সত্যি। নীরা। এইদিকে আয়ন কাচুমাচু করছে, চোরের মতো এদিক ওই দিক তাকাচ্ছে। খেদে আর কাজ নেই, তোর মতো শাকচুন্নির জন্য আমি শাড়ি কিনবো? মোটেই আমি কিনি নাই। কান্না কার শাড়ি পরে আছিস রে? মানে কি এটা আয়না? তাইলে রাখলো কে? ও শিট, এখনই চেঞ্জ করতে হবে। আয়ন নীলার দিকে তাকিয়ে বলল, শাড়িটা তোমার জন্যই, তাই পরেই থাকো, চেঞ্জ করতে হবে না। আসাদ আর নীলু এতক্ষণ আয়নের কথা শুনছিল। দুইজন একসাথেই বলে উঠল, ওহো সারপ্রাইজ। উঠে হনহন করে চলে গেলে। দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপারটা খুব একটা নর্মাল ভাবে নেয়নি। আয়ন তড়িঘড়ি করে নীলার পিছু ছুটল। নীলা যেই না রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে, তার আগেই আয়ন দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। অবাকের চেয়ে ভয় বেশি পাচ্ছে, কারণ আয়নকে সে বরাবরই ভয় পেত, কিন্তু এখন একটু কম ভয় পায়। আয়ন কিছু সময় ধরে নীলার দিকে তাকিয়ে আছে, আর নীলার নজর ফ্লোরের মধ্যেই সীমাবদ্ধ। আয়ন নীলার সামনে এসে দাঁড়ালো। নীলা চোখের পাতা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আয়ন যে তার খুব কাছে সে ভালোই অনুভব করতে পারছে। আয়ন খুব শান্তভাবে নীলার কপালে হাত রেখে মুখ উঁচু করে তোলে। নীলা কিছু বলতে যাবে তার আগেই আয়ন নীলার কথায় গুরুত্ব না দিয়ে বলে, আমি কি এতই খারাপ নীলা? আমার দেয়া জিনিস কি এতই অপছন্দের যে নিজের কাছে রাখা যায় না? আচ্ছা ঠিক কি করলে তুমি আমাকে ভালোবাসবে? কতটা ভালোবাসলে তুমি আমার হবে? তুমি হয়তো আমায় ভালোই বাসো না, কিন্তু আমার ভালোবাসাকে তো তুচ্ছ করে দেখো না। নীলা আয়নের চোখের দিকে তাকিয়ে আছে। খুব করে উপলব্ধি করতে পারছে যে আয়নের ভালোবাসা ঠিক কতটা গভীর। এই গভীর চোখ জোড়ায় অশ্রুকণা চিকচিক করছে। জানো নীলা, তুমি শাড়িটা পরায় কতটা খুশি হয়েছি। প্লিজ নীলা, আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে, শুধু একটুখানি আমার ভালোবাসাগুলো বোঝার চেষ্টা করো। আয়ন নীলার মুখ থেকে হাত সরিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। একবারও পিছন ফিরে দেখলো না। নীলা আয়নের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সবার ডাকাডাকির পর নীলা বাইরে আসলো। এর মধ্যে সবাই নীলাকে হলুদ দেয়া শুরু করেছে। নীলা বোনের পাশে গিয়ে দাঁড়ালো। নীলা আয়নকে গান গাইতে বলছে। আসাদও প্রায় রিকোয়েস্ট করছে। নীলা শাড়ি চেঞ্জ করেনি দেখে আয়ন খুব খুশি হলো। এতক্ষণ মন ভার থাকলেও এখন বেশ জন্মনে। আয়ন, তুই গাইবি নাকি আমি গান শুরু করতাম? আর আমি গান শুরু করলে কিন্তু কেউ আটকাতে পারবে না, দরকার হলে বিয়ে হবে না। আসাদ। না না থাক ভাই, তোর গলা যে হিরো আলমের ম্যাক্স প্রো ভার্সন তা আমরা জানি, তাই বাদ দে। যা গিটার দে, আমি গাইছি। আসাদ আর আয়নের কথা এক দফা হাসির রোল পড়ে গেল। আয়ন গিটার হাতে নিয়ে টুংঠাং করে সুর সেট করলো, এরপর নীলার দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করলো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পূর্ণ। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেড়ে খেলা আমার এই স্বপ্ন নিয়ে?
চাইলে ভেঙে দেবে, গড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়। শেষ ছবিটা দেখি বারে বারে, আহা দেখি। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, ভুলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। পুরো গানটাই নীলার দিকে তাকিয়ে গাইল আয়ন। গান শেষে সবাই হাত তাড়িয়ে দিচ্ছে। নীলা আশ্বাস করছে আয়নের দৃষ্টি অগোচরে যাওয়ার জন্য। আসাদ আর নীলা মুখ টিপে হাসছে। বরের বাড়ি থেকে 10টা বাইকে করে বরের কাজিনরা আসলো শুধুমাত্র ছেলেরাই। তারা ঘরে প্রবেশ করতেই আয়ন সবাইকে একবার স্ক্যান করে নিল। আসাদ সবাইকে বসতে দিয়ে খাওয়া দাওয়া ব্যবস্থা করতে লাগলো। আয়নও গেল তার সাথে। আর এই দিকে নীলাকে সবাই একে একে হলুদ ছোঁয়ালো, টুকিটাকি কথা বলছে। আয়ন আর আসাদ সবাইকে খাওয়ার জন্য ডাকতে এলো। স্টেজের দিকে তাকিয়ে আয়নের মাথা খারাপ হয়ে গেল। কপালের রোগ ফুলে উঠছে, কারণ বরের কয়েকটা কাজিন নীলাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। একটু পাশে যেতেই শুনতে পেল একজন আরেকজনকে বলছে, দেখ তো ভাই লাল পরিটাকে, উফ 3 বান গায়ে আর লাল রঙে মেয়েটাকে দারুণ মায়াবতী লাগছে। আরেকজন বলল, হুম যাই বলিস একেবারে জোস, চল নতুন ভাবিকে জিজ্ঞেস করি মেয়েটাকে। হুম চল, ভাবিকে বলবো সেটিং করিয়ে দিতে। আয়ান হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করছে। চেহারায় স্বাভাবিক ভাব ফুটে তুলে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। খুব নম্রভাবে জিজ্ঞেস করলো, ভাই ভাইয়ারা কি নিয়ে কথা হচ্ছে? মনে হয় কিসের সেটিং নিয়ে? আয়ন ছেলেটি যেন আকাশের চাঁদ পেল, তাই খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ ভাই, আসলে কর্নারে বসা লাল টুকটুকে পরিটার কথা বলছিলাম, ওর সাথে সেটিং এর কথা বলছি। আপনি কি জানেন সে ভাবির কি হয়? প্লিজ বললে একটু হেল্প হতো। আয়নের মুখের আদল লাল হতে লাগলো। দাঁতে দাঁত চেপে রেখে তাকিয়ে আছে ছেলের দিকে, মনে হচ্ছে খুন করে ফেলবে। কিন্তু বেসুর বিয়ে তাই কোন রকম নিজেকে শান্ত রেখে বলল, হুম চিনি, আর খুব ভালো করেই চিনি। অনিরুর বোনার আসাদের কলিজার টুকরো, আর তার বরের পুরো কলিজাটাই ওই শাড়ি পরা লাল টুকটুকে বইটা। আই মিন যার কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল সে। আয়ন ছেলেগুলো ডেপ করে তাকিয়ে আছে। ওদের মধ্যে একজন বলেই বসলো যে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে গেল, আর ওর বর কোথায় একটু যদি দেখতাম। কে সে ভাগ্যবান। আয়ন বাঁকা হাসলো। তার বর জাবির ইবনে আয়ন, যে এই মুহূর্তে তার বউয়ের ইনফরমেশন তার বোনের শ্বশুরবাড়ির লোকেদের দিচ্ছে। আমি সেই ভাগ্যবান। আয়ন ছেলেগুলোর মুখের থমথমে অবস্থা, সবাই মাথা নিচু করে আছে। আর হ্যাঁ, ওর বোনের শ্বশুরবাড়ির লোক দেখে বেঁচে গেলে ট্রাস্টমি সব কটাকে মেরে গুম করে দিতাম, তা না হলে আর কখনো ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস করো না। আইসয়ের তখন আমি কি করব নিজেও জানি না। আয়ন ছেলেগুলো ভয় পেয়ে গেল, সবাই একসাথে ক্ষমা চেয়ে নিল। আয়ন হাত মুষ্টিবদ্ধ করে হনহন করে হেঁটে নীলার সামনে দাঁড়ালো। নীলা আয়নের মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। আয়ন যে রেগে আছে তা তার চোখ বলে দিচ্ছে। নীলা চোখ নামিয়ে ফেলল। আয়ন, এখানে একা বসে আছো কেন? আন্টির কাছে গেলে না কেন? এখন এই মুহূর্তে তুমি রুমে যাবে, এখানে থাকার দরকার নেই। ছেলের বাড়ির লোকেরা গেলে তখন নিচে আসবে, যাও। আয়ন নীলা আয়নের রাগ দেখে কেঁপে কেঁপে উঠছে। শাড়ির আঁচল চেপে ধরে আছে, কিছু বলতে যাবে। আয়ন, নো মোর ওয়ার্ডস, আই সেই গো। আয়নের ধমকে নীলা গুটি গুটি পায়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়ন সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। আয়ন বুঝতে পারছে সে বড্ড বেশি বকে ফেলেছে তার মায়াবতীকে। চাপা নিঃশ্বাস ফেলে আসাদের কাছে গেছে আয়ন। ছেলের বাড়ির হলুদের আসা লোকগুলো যেতে যেতে প্রায় 12টা বেজে গেছে। আয়ন আর আসাদ সবাইকে আপ্যায়ন করতে করতে তারা তাদের কথাই ভুলে গেছে।
আশা চোখ ঘুরিয়ে তার ছোট পরিটাকে খুঁজতে লাগলো। বোনকে সেই সন্ধ্যায় দেখেছে, আর একবারও দেখেনি। আয়ান আসাদের চোখের ভাষা বুঝতে পেরে আসাদের কাঁধে হাত রাখল। আয়ান, আমার কলিজার টুকরোটাকে দেখছি না কেন? কোথায় গেল বোনটা? আসাদ, আপনার বোন তার রুমে আছে। ওনাকে আমি আরো আগেই রুমে পাঠিয়ে দিয়েছি। আয়ান, কেন? ওর কি খারাপ লাগছে? চল দেখি তো। আসাদ, না, খারাপ লাগছে না, আমিই পাঠিয়েছি। আয়ান, কেন? আসাদ। তারপর আয়ান আসাদকে প্রথম থেকে সব বলল। আসাদ শুনে রেগে গেল। তার কলিজার টুকরোকে নিয়ে এইসব বলেছে, তা তার সহ্য হচ্ছে না। আয়ান কোন রকম আসাদকে শান্ত করলো। আসাদ ভাবুক হয়ে বলল, আমার বোনটা না খেয়ে আছে, আর তোর উপর রেগে আছে হয়তো। তোর ভয় রাগ দেখাতে পারে না, কিন্তু ভীষণ রেগে আছে, তা তো বুঝতে পারছি। শুন, তুই এক প্লেট খাবার বেড়ে দে তো। আমি যাচ্ছি। শুন, নীলুর পাশে গিয়ে বসো। আর তোর কলিজার টুকরোকে সামলানোর দায়িত্ব আমার, ভরসা রাখতে পারিস। খাবার নিয়ে নীলার রুমের সামনে গেল। আয়ান দরজায় নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই বললেই চলে। তাই সে নীলার রুমের পাশের রুমে গেল। যে রুমে আসাদ থাকে সেই রুমে 2 রুম পাশাপাশি, তাই বারান্দার মধ্যে দূরত্ব শুধুমাত্র একটি দেয়াল, যা টপকালেই অনায়াসে যাওয়া যায়। খোলা বারান্দা, তাই সুবিধা প্রচুর। আয়ান হাতের প্লেট বারান্দার কার্নিশে রেখে টপকে নীলার বারান্দায় গেল। খাবারের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকলো। টেবিলের উপর প্লেট রেখে নীলার খাটের দিকে তাকিয়ে বুক মোচড় দিয়ে উঠল আয়নের। নীলা এলোমেলো হয়ে আছে। বিছানার পাশে ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ জোড়া ফলা ফলা কেঁদেছে, খুব দেখেই বোঝা যাচ্ছে। আয়ান ধীরে ধীরে নীলার পাশে বসে আলতো হাতে নীলার মুখগুলো ছুঁয়ে দেয়। এতেই নীলা ঘুমের ঘোরে কেঁপে উঠল। আয়ান পাজা করে করে নীলাকে বিছানায় শুয়ে দিল। শাড়ি ঠিক করে দিয়ে নীলাকে ডাকছে। নীলা তো ঘুমেই বিভোর। আসলে কান্নার পরে ঘুম ভালো হয় হয়তো, তাই। আয়ান খাবারের প্লেট হাতে নিয়ে নীলাকে কোনো রকম উঠিয়ে নীলার পিঠে বুক ঠেকিয়ে আদোশোয়া করে বসালো। ধীরে ধীরে প্লেট থেকে বিরিয়ানি খাওয়াতে লাগলো। নীলা যখন রাগ করে ঘুমিয়ে পড়তো, ঠিক এইভাবেই আসাদ তার ছোট পরিবোনটাকে খাওয়াতো। একটু খাওয়ানোর পর নীলা ঘুমের ঘোরেই আয়ানের দিকে ঘুরে গুটিসুটি মেরে আয়ানের বুকেই আবার ঘুমিয়ে পড়ল। আয়ান হঠাৎ চমকে উঠল। হার্টবিট বেড়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে যে হার্টবিট করাই বন্ধ করে দিচ্ছে। আলাদা ভালো লাগা কাজ করছে। প্রিয় জিনিস হারানোর পর হুট করে ফিরে পেলে ঠিক যেমন লাগে, ঠিক তেমনটাই মনে হচ্ছে আয়ানের। আলতো হাতে আয়ান নীলার মুখ মুছে দিল, জোর করে পানি খাইয়ে আবার বিছানায় শুইয়ে দিল। বিছানার পাশে হাঁটু গেড়ে বসে নীলার কপালে ভালোবাসার পরশ একে চুলে বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ পর বারান্দা দিয়ে টপকে চলে গেল আয়ান। সকালে সোনালি রোদে ঘুম ভাঙল নীলার। নিজেকে খাটে আবিষ্কার করতেই চমকে উঠল সে। পরে ভেবেই নিল আসাদ হয়তো খাটে শুইয়ে দিয়ে গেছে। ভাইটা বড্ড ভালোবাসে তাকে। সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তেই একরাশ অভিমান ভিড় করলো আয়ানের উপর। নীলা, কথা বলবো না এই অর্থ সার্টিফিকেট প্রাপ্ত পাগলের সাথে একদম কথা বলবো না। এমনিতেই বলি না, আরো বলবো না। তাকাবই না, শালা আমার জীবন নিমপাতা করে দিল, নানা করলা করে দিল। নীলা বিড়বিড় করে রাগ ঝাড়ছে। দরজা ধাক্কার আওয়াজে ধ্যান ভাঙল নীলার। দরজা খোল নীলা। কতক্ষণ ঘুমাবি বোন? আজ আমার বিয়ে কোথায়? তুই আমাকে মাথায় তুলে রাখবি, তা না করে ঘুমাচ্ছিস। উঠো না বোন। নীরা, আসছি আপু, তারা তোকে মাথায় তুলবো। আমার জীবন শেষ করে এখন মাথায় উঠে বসে থাক। নীলা। নীলা দরজা খুলে দিল। নীলা রুমে ঢুকে বিছানায় বসেই জিজ্ঞেস করলো, কি করেছি? কি করিসনি? জীবনে আর কোনো ছেলে পেলি না বন্ধু বানানোর জন্য? শেষমেশ অর্ধ সার্টিফিকেট প্রাপ্ত পাগলের বন্ধু বানাইছ তুই। তুই আর তোর গুণধর ভাই নিম পাতা করে দিছ আমার জীবন। নীরবন, আমার কথা বলার সময় আশপাশ দেখতে হয়, আগুপিস দেখতে হয়। ঘুম। চুপ কর, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল নীরা। কেন দেখো? দরকার নাই দেখার। শুন, জীবনে তোদের ভালো হবে না। সময় থাকতে ওই অর্ধ সার্টিফিকেট প্রাপ্ত পাগলকে পাবনা দিয়ে শালা বদ ইচ্ছা তো করে ওই আয়নার মাথা লবণ বাদে চিবিয়ে খেয়ে ফেলি। আমাকে কত কথা শোনায় কেন রে? আমি বসে থাকলে তোর জ্বলে কেন?
নীরা, বইন চুপ যা। কি আমার কিউট বইন তুই? নীরা, কেন? আমাকে যখন বকে তখন কেন চুপ থাকছ? এইদিকে দরজার সামনে দাঁড়িয়ে একজন রাগে ফুঁসছে, চোখ লাল হয়ে আছে। কিন্তু সেই দিকে নীলার খেয়াল নেই বললেই চলে। সে তো কোমরে হাত দিয়ে বোনকে জব্দ করছে আর রাগ ঝাড়ছে। নীরা, নীলু শান্ত হ। আর বলিস না এইগুলো পচা কথা। নীলা, তুই ওই বেটার চামচামি করবি না একদম। কেউ ভালোবাসে না আমায়, হু ভাইয়াও ভালোবাসে না, সব সময় ওই রাত পাগলের সাইড নেয়। হু কারোর সাথে কথা বলবো না। তো এরকম একটা আত পাগলের সাথে তোমার বিয়ে হলে তুমি তখন কি করবা? আয়ান দাঁতে দাঁত চেপে বলল, কি আর করব, ওই পাগলকে মেরে স্বেচ্ছায় পাবনা চলে যাব। হু পাগল নিয়ে থাকা যাবে কিন্তু আত পাগল নিয়ে ইম্পসিবল। উফ। নীরা আপু, তোর কণ্ঠটা কেমন জানি তোর বেশ্রু আত পাগলের মতো হয়ে গেছে মনে হচ্ছে। নাকি আমার কান বাজতেছে? নীরা একবার আয়নের দিকে তাকাচ্ছে আর একবার নীলার দিকে তাকাচ্ছে। নীলা বোনের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকিয়ে কাঁপতে লাগলো, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। আল্লাহ, হাত বাজায় দাও প্লিজ, আর কখনো পচা কথা বলবো না প্লিজ। নীলা মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো। আয়ন এক পা করে নীলার সামনে আসছে। তো কি যেন বলছিলে? আয়ন, কই কি বলছি? আমি কিছু বলি নাই। সত্যি ভাইয়া, আপনার বউয়ের বোনের কসম। নীলা, কি? নীলা, তুই আমার কসম দিছ কেন? শাকচুন্নি। নীরা, এইদিকে আয়ন হাসবে না কাঁদবে সে বুঝতে পারছে না। কোন রকম নিজেকে দমিয়ে নীরার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এর মধ্যে নীরা কিছু বলতে যাবে তার আগেই আয়ন ধমকে তাকে রুম থেকে বের করে দিল। নীরাও আয়নের ধমকে সোজা বের হয়ে গেল। আয়নের সামনে নীলা একা দাঁড়িয়ে আছে, কাদো কাদো মুখ করে। আয়ন নীলার অবস্থা বুঝতে পেরে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার কাদো কাদো মুখে ভীষণ মায়া লাগছে আয়নের। এক কদম নীলার দিকে পা বাড়ালো। নীলা তা দেখেই ভ্যা ভ্যা করে মরা কান্না জুড়ে দিয়ে। আয়ন নীলার কান্না দেখে ভ্যাবা জায়গা খেয়ে গেলে নিজেকে সামনে নিয়ে নীলার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। প্লিজ নীলা, কেঁদো না, আই এম সরি, প্লিজ কেঁদো না, আমি বকা দিব না। সত্যি বকা দিব না। আয়ান। কাঁদতে কাঁদতে নীলার হেঁচকি উঠে গেল। আয়ানের বকা দিবে না কথাটা শুনে আয়ানের দিকে তাকালো। সত্যি বকা দিব না। আই প্রমিস। তুমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি চলে যাচ্ছি, তাও কেঁদো না। নীলা লক্ষ্মী মেয়ের মতো মাথা কাত করে সম্মতি জানালো। নীলা ওয়াশরুমে চলে গেল। নীরা আর আসাদ হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। আয়ন মুখ ফুলিয়ে বসে আছে, আজ তার ছোট মায়াপরি তাকে আধ পাগল বলেছে সেটা ভেবে। কিন্তু আয়ন বেশিক্ষণ মুখ ফুলিয়ে রাখতে পারল না। তার মায়াপরির উপর সে রাগ করতেই পারে না। নীরাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। আজ নীলা সবুজ লেহেঙ্গা পরেছে যাতে হলুদ সুতোর কাজ আর ডলার বসানো। হলুদ ওড়না, ম্যাচিং ঝুমকো, লাল লিপস্টিক আর খোলা চুল যেন দ্বিগুণ মায়াবী করে তুলেছে তাকে। আয়ন তো দেখি ফিদা। নীলা আর চোখে আয়নকে দেখছে, না চাইতেও বারবার আয়নের দিকে দু চোখ যাচ্ছে। আয়নকে আজ নজর কাড়া লাগছে। আসাদ আয়নের ফর্মাল লুক, জুতো থেকে শুরু করে হাতের ঘড়ি আর হেয়ার স্টাইল সব একই। সবাই গেটে বরণ করতে গেছে। নীলা যেতে চাইছিল কিন্তু আয়ন যেতে দিচ্ছে না। আসাদকে নীলা রিকোয়েস্ট করে রাজি করাই, সাথে আয়ন আর আসাদ যায়। গেটে ছেলেগুলো আর চোখে নীলাকে দেখছিল, সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে, আর তা যে নীলাকে নিয়ে সেটা আয়ন ঠিকই বুঝতে পারছে। আয়ন আসাদকে বলে নীলাকে ঘরে পাঠিয়ে দেয়। নীলা মুখ ফুলিয়ে ঘরে চলে যায়। পরে আসাদ বোনকে হাত ধরে বাইরে নিয়ে আসে। যেখানেই গেছে সাথে করে নিয়ে গেছে। বিয়ে পড়ানো শেষ, এইবার বিদায়ের পালা। নীলা কান্নায় ভেঙে পড়লো। আসাদ দু বোনকে বুকে জড়িয়ে ধরে আছে, কেঁদেই চলেছে। নীলার অবস্থা খারাপ, কান্না করছে। আসাদ নীলাকে গাড়িতে বসাতে গাড়ির কাছে গেছে, নীলার হাত ধরে আর কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলছে। আয়ন নীলার চোখ মুছে দিচ্ছে। নীলা তো নীলাই কান্না করতে করতে আয়নকে জড়িয়ে ধরেছে। আয়ন তো শেষ বেচারা, এত বড় শখ নিতে পারছে না। নীলা তো কেঁদেই যাচ্ছে। আয়ন কাঁপা কাঁপা হাতে নীলার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। বিয়ে বাড়িটাই কিছু কিছু মানুষ আর চোখে দেখাচ্ছে। কিছুক্ষণ পরে যখন বুঝতে পারলো যে কাকে জড়িয়ে ধরে আছে, তখন ছিটকে দূরে সরে দাঁড়ালো, আশপাশের দিকে তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। বিছানার বসে হাঁপাতে লাগলো নীলা। ইসরে কি করে ফেললাম, উনি এখন কি মনে করবে?
আল্লাহ তরি ফালা উপরে উঠে যায়। নীলা নীলা এইদিকে লজ্জায় মরে যাচ্ছে আর ওইদিকে আয়ান তো বুকের বা পাশে হাত দিয়ে ছাড়ে বসে আছে। আজ প্রথমবার তার প্রিয়তমা তাকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। বিয়ের আমেজ শেষ, বৌভাতে মাত্র হাতে গণা 20 জন মানুষ গিয়েছে নীলাদের বাড়ি থেকে। নীলাকে নেওয়া হয়নি। আসাদ মানা করেছে, যদিও তার যথোপযুক্ত কারণ আছে। নীলা মন মরা হয়ে বসে আছে, কিন্তু মনে মনে ঠিকই লাড্ডু ফুটছে। বান্ধবীর বার্থডে পার্টিতে জয়েন করবে নীলা। বাসায় নীলার মা ছাড়া কেউ জানে না ব্যাপারটা। সবাই চলে যাচ্ছে, নীলা আর রহিমা আছে শুধু বাড়িতে, আর গেটে তাদের পুরনো পরিচিত দারোয়ান মজিদ চাচা আছে। রহিমাকে তারা ঘরের মেয়ের মতোই মনে করে। আসাদ রওনা দিল নীলার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আসরের আজান শেষে নীলা বাড়িতে আসলো। নীলা আসার 10 মিনিট পর আসাদরা বাড়ি ফিরল। বাড়িতে থমথমে পরিবেশ। নীলা রুম থেকে বের হয়ে দেখলো সবাই বসে আছে, সবার মাঝে একজন নেই। সে আর কেউ নয়, সে আয়ন। নীলা এসে দাঁড়ানোর সাথে সাথে আসাদ কড়া চোখে নীলার দিকে তাকালো। নীলা ভয় পেয়ে গেল। আসাদ, আমরা বাড়ি থেকে বের হওয়ার পর কোথায় গেছিলি? কেন গেছিলি? কার সাথে? কাকে বলে? যেখানে গেছিলি সেখানে কে গেছিল? আর কখন বাসায় ফিরলি? একটু যে সব জানতে চাই তো। সোজাসুজি বল, এক প্রশ্ন যেন 2 বার করতে না হয় গরি। নীলার অলরেডি হাত পা কাঁপছে। আসাদের মা, আসাদ শুন, আমি বলছি। আসাদ, আম্মু, আমি তোমার কাছে শুনতে চাইনি, তাই কিছু বলবে না তুমি? নীলা ভাইয়ের এই রূপের সাথে আগে কখনো পরিচিত ছিল না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, ভয় জ্বরসর হয়ে দাঁড়িয়ে আছে নীলা। কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, আমি রিমির বার্থডে পার্টিতে গিয়েছিলাম, আম্মুকে বলেই গেছি। তোমরা যাওয়ার পর বের হয়েছি, আর ভার্সিটির পাশের ক্যাফেতে পার্টি থ্রো করেছে। আমরা 5 জন বান্ধবী ছিলাম, আর নাকি রিমির কাজিন ছিল, কিন্তু তাদের আমি চিনি না। তোমরা আসার প্রায় 10 মিনিট আগেই বাড়ি ফিরেছি। একদমে কথাগুলো বলেই নীলা ফুপিয়ে কেঁদে উঠল। আসাদ, তো আমায় বললি না কেন? আমি কি তোকে নিয়ে যেতে পারতাম না? নাকি আমি তোকে কোথাও যেতে দেই না? নীলা ফুপিয়ে কাঁদছে। আসলেই সে ভাইকে না বলে ভুল করেছে। অনুতপ্ত সে। নীলা, সরি ভাইয়া, আর এমন হবে না, প্রমিস। আসাদ উঠে এসে বোনকে জড়িয়ে ধরল। কপালে আলতো করে স্নেহ ভরা পরশ এঁকে দিল। আদুরে গলায় বলল, দুনিয়ার সব মানুষ ভালো না, সবার নজর ভালো না, সবাই তো আমার মতো করে আমার কলিজার টুকরোটাকে আগলে রাখবে না। জানিস আজ নীলার শ্বশুর বাড়িতে গিয়েও কত টেনশনে ছিলাম আমি। আমাকে না বলে কোথাও যাবে না। নীলাকে রুমে যেতে বলে বেরিয়ে পড়লো আসাদ। আসাদ, কিরে তুই এখনো এইভাবে বসে রইলি কেন? আয়ন, রাগ কমছে না রে? দাঁতে দাঁত চেপে বলল আসাদ, আমার বোন, কিন্তু আমি শান্ত বসে আছি, কিন্তু তুই এত হাইপার কেন? ওহ বন্ধু টুরলাভ। আয়ন, তুই তো চুপ থাকবি, ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়েছিস তো তুই। আমাকে শুধু 2টা খুশি দেওয়ার সুযোগ দিতি, তাহলে শান্ত হতাম, কিন্তু তুই তো দিলি না। আসাদ, তুই মারলে তোর উপর প্রশ্ন উঠত। আমাদের সমাজ 2 কলম বেশি বুঝে দেয়। আয়ন, তোর বোন এত অবুঝ কেন? তারে এত ছবি তুলতেছে, সে কি একবারও দেখে নাই? কাজে একটা হু। আসাদ, আর তুই অর্থ সার্টিফিকেট প্রাপ্ত পাগল, আমার বোনের ভাষায় হা হা হা। আয়ন, একদম রাগাবি না বললাম। তোর বোনের ভাষায় হলে তোর বোন বলবে, তাও তুই বলবি না। আসাদ, বোমাগটুরুলাম। আয়ন, শালা জোকার টেগে। আসাদ, বাদ দে, চল বাসায় যাব। আয়ন, চল, খিদে লেগেছে। আন্টির হাতের রান্না খেয়ে আসি। আসাদ, সে তো সব সময় খাস। আসল কথা, আমার বোনকে দেখতে যাচ্ছিস, তাই বেহুদা বাহানা দিবি না। আয়ন, কিভাবে যে তুই আমাকে বুঝিস? এই কারণেই তোকে তাই এত ভালোবাসি। আসাদকে জড়িয়ে ধরে। নীলা সারা রুম জুড়ে পায়চারি করছে, কিভাবে যে তার ভাই জেনে গেল সেটাই বুঝতে পারছে না। উফ। আনিতা, নীলার মা, নীলা, রাত অনেক হয়েছে, খেতে আয় মা। নীলা, আসছি আম্মু। আনিতা, তাড়াতাড়ি আয়, তোর ভাই বসে আছে। নীলা গুটি গুটি পায়ে ডাইনিং রুমে গেল। গিয়ে দেখে তার ভাই না, শুধু সাথে হাত পাগলটাও আছে। বিয়ের দিনের কথা মনে উঠতেই লজ্জায় মিয়ে গেল। আসাদ, সব আমার পাশে। মুখ এত শুকনো কেন? সন্ধ্যায় কিছু খাসনি? নীলার, চা খেয়েছি ভাইয়া। নিচের দিকে তাকিয়ে। আসাদ, আম্মু ওকে আর চকলেট দিবে না, আমিও আনবো না। নীলা, কেন, আমি কি করেছি? মুখ ফুলিয়ে। আসাদ, চা খেয়ে থাকবি তুই।
আর কিছুর দরকার নেই। শুকিয়ে কাঠ হচ্ছিস, খবর আছে তোর। আয়ান, ভুল বলছিস, কাঠ না পাটকাঠি। ভাবলেশহীন ভাবে বলল। নীলা তো রেগে ফুঁসছে কিন্তু কিছু বলতে পারছে না। আসাদ, ঠিক বলছিস। নীলা, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া ঠিক করে করবো, কিন্তু চকলেট দিতে হবে, ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলল। আয়ান নীলার দিকে আর চোখে তাকিয়ে আছে। আসাদ, ঘুম দিব। লক্ষ্মী হয়ে থাকবি। আনিতা, খাবার ঠান্ডা হচ্ছে, খাবি না? নিয়ে যাব। আসাদ, না না আম্মু দাও। কিন্তু আব্বু কোথায়, দেখছি না কেন? আনিতা, আছে, তোর আব্বু একটু পরে খাবে। আর বলিস না, বই পড়ছে। আর বলিস না, নিজেকে উপন্যাসের নায়ক ভেবে বসে আছে, বিরক্ত হয়ে বলল। আসাদের মায়ের কথা শুনে সবাই হুহা করে হেসে উঠল। নীলাহা করে আয়নের হাসি দেখছে। কোর লেগেছে চোখে। এই ছেলেটাকে দেখলেই কেমন জানি অস্থিরতা বিরাজ করে। এই অস্থিরতাটাই ভালো লাগে। এইসব ভাবনার মাঝেই আয়নের সাথে নীলার চোখাচোখি হয়। নীলা তো লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। আয়ান তো তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নীলার ঘোর লাগা দৃষ্টি আয়নের দৃষ্টি অগোচর হয়নি। নীলা কোনোরকম খাওয়া শেষ করে চলে গেল। পড়ার টেবিলে বসলো নীলা। ডায়েরির পাতা উল্টিয়ে মুচকি হেসে দুটো লাইন লিখেই ফেলল। ডিয়ার ডায়েরি। সে কি জানে? তার হাসি তার কাছে টানে। সে কি জানে? তার অগোচরে ভালোবাসিয়ে তাকে। দুইজনের ঘুম নেই বললেই চলে। নীলা আয়নের কথা ভাবছে আর আয়ন নীলার কথা। দুইজনের অনুভূতি আকাশ ছোঁয়া, পার্থক্য একটাই, একজনের অনুভূতি সবার দৃষ্টিগোচর আর আরেকজনের অনুভূতি সবার অগোচরে। সকালে নীলার মা নীলাকে ঘুম থেকে টেনে উঠালো। নীলা ঘুমু ঘুমু চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। খুব বিরক্ত লাগছে নীলার কাছে। নীলা, কি হয়েছে আম্মু? এত সকাল সকাল কেন মাথা খাচ্ছ? উফ, যাও তো। আনিতা, তোর মাথা আমি খাচ্ছি। ঠিক আছে, তোর যে আজ থেকে ইয়ার ফাইনাল, সে খবর তোর আছে। পরীক্ষা শেষ হলে ভার্সিটি যাইস, আমি কিছু বলবো না। ঘুমা তুই। নীলা ব্যস্ত হয়ে উঠল। নীলা, আম্মু সরি সরি, উঠছি। আমার নাস্তা দাও, তাড়াতাড়ি দাও। আম্মু, আমি ফেল করবো মনে হয়। আম্মু, সব পড়া খেয়ে ফেলছি। আপুর বিয়ের জন্য তো পড়াই হয় নাই। আম্মু, ফেল করলে কি তুমি আমাকে অটোওয়ালার কাছে বিয়ে দিয়ে দিবা? কাদো কাদো মুখ করে। মেয়ের কথা শুনে আনিতা কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। কোন রকম হাসি চেপে রাখলো। আনিতা, হায় আল্লাহ, তুই দুইটা পাগল ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব? কার কাছে বিয়ে দিব সেটা পরে বলবো, এখন উঠ। আশা, আয়ন বসে আছে, তোকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে তবেই ওরা অফিসে যাবে। নীলা, আম্মু আত পাগল এখানে কেন? আনিতা, আত পাগলকে নীলা। নীলা, কেন ভাইয়া ডিয়ার বেস্ট হু। মুখ বাঁকিয়ে। আনিতা, নীলা। মারবো কিন্তু। এইভাবে বলতে নেই, শুনলে ওর খারাপ লাগবে। আসাদ আর আয়নকে আলাদা করে দেখি না আমি, তাই এইসব যেন আর না শুনি। গম্ভীর হয়ে। নীলা, সরি আম্মু। নীলা ফ্রেশ হয়ে ডাইনিং এ গেল। আসাদ, আয় বোনও আমার পাশে বসো। পরীক্ষার প্রস্তুতি কেমন? নীলা, ভাইয়া আমি তো ভুলে গেছি আমার যে পরীক্ষা আজ থেকে। সব ভুলে গেছি আমি, বোধহয় ফেল করব, মুখ ফুলিয়ে। আসাদ, কি বলিস? আমার বোন হয়ে ফেল? আম্মু, ওকে তো। নীলা আসাদকে বলতে না দিয়ে। নীলা, ভাইয়া আমি জানি ফেল করলে অটোরিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে, আমি অটোরিকশাওয়ালা বিয়ে করবো না। ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার বাবা মেয়ের কথা শুনে বকা বনে গেল। আয়ন তো বেহুশ হওয়ার জায়গা পাচ্ছে না। ভাগ্যিস নীলার মা আনিতাকে চেনে গেছে। আশা কোন রকম নিজেকে সামনে নিয়ে বোনের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। আয়ন, তাহলে কি করবি বোন? তোকে তাইলে ফুচকাওয়ালা কিংবা চকলেট দোকানদারের সাথে বিয়ে দিব। হেঁচকি তুলতে তুলতে নীলা বলল, ঠিক আছে। আয়নের কাশি উঠে গেছে। দুই ভাই বোন তাকে ফুচকাওয়ালা বানিয়ে দম নিবে। মিস্টার নিহাল, নীলার বাবা। আয়ন, বাবা পানি খাও। আর হ্যাঁ, তোমার তো বোধ হয় পাগল নিয়ে ঘর করতে হবে। তাড়াতাড়ি ফুচকা দোকান দিয়ে দিও। পারলে চকলেট দোকানও দিও। বুঝই তো যে এই সব ব্যবসায় লাভ বেশি। বেশ গম্ভীর হয়ে। আসাদ, ঠিক বলেছ আব্বু। হ্যাঁ রে আয়ন, তুই অফিস যাওয়া বন্ধ করে দে। তোর MBA কাজে আসবে না। নীলা, কেন ভাইয়া, উনি কি নকলে ধরা খেয়েছে? চোখ মুখ মুছে টেপ টেপ করে তাকে প্রশ্ন করলো।
মিস্টার নিহাল তার মেয়ের কথা শুনে হাহা করে হেসে দিল। আয়ানও তার সাথে যুক্ত হলো। আয়ান তো না পারছে কাঁদতে, না পারছে খেতে। আনিতা, সবাই এখনো বসে আছো কেন? খাওয়া শেষ করো। দিন যাচ্ছে, তার সাথে গাঢ় হচ্ছে আয়ানের অনুভূতি, প্রকাশ পাচ্ছে ভালোবাসার তীব্রতা, বাড়ছে পাগলামি। প্রতি রাতে তার ঘুমন্ত প্রেয়সীকে দেখা তার জন্য একটা নেশা হয়ে গেছে। আর নীলা, তার চিন্তা ভাবনা আর কল্পনা জুড়ে শুধুই আয়ান। কিন্তু সে কখনোই সেটা প্রকাশ করতে পারে না। আয়নের সামনে গেলে একরাশ লজ্জা জেগে বসে। আগের মতো অদ্ভুত কাজ কারবার করে না। আয়নকে না দেখলে সবার অগোচরে তাকে খুঁজে, ইনিয়ে বিনিয়ে খোঁজ খবর নেয়। নীলা এখন বেশ বুঝতে পারে যে আয়নকে তার বাবা মা ভাই সবাই পছন্দ করে। সেই দিদার বাবা আয়নকে বলা কথাও সে এখন বুঝতে পারে। সবার মতো আছে, শুধু নীলার হ্যাঁ বলার অপেক্ষায়। নীলার বান্ধবীরা সবাই জানে নীলার অনুভূতির কথা। তাই ভার্সিটিতে যাওয়ার পর নীলা সহ সবাই মিলে প্ল্যান করছে যে কিভাবে নীলা আয়নকে তার অনুভূতির কথা জানাবে। শেফা, ওয়েট কর। আবির আসুক, ও সব কিছু করবে। আমরা জাস্ট প্ল্যান বলবো। প্রিয়া, আবির ভাই কখন আসবে? তবে যাই বলিস শেফা, আবির ভাই তোকে খুব ভালোবাসে। নীলা, ঠিক বলেছিস। আজ তুই তোর মনের কথা বলবি শেফা, নইলে আমি বলে দিব তোর কথা। শেফা লজ্জায় লাল হয়ে আছে। প্রিয়া, শেফা বলতে পারবে না রে নীলু, তুই জানিয়ে দিস। নীলা, আসতে দে, আমি আগে তোদের সেটিং করব। শেফা, তোরা ভালো বুঝিস। কিছুক্ষণ পর আবির আসো। আবির, হ্যালো এভরিওয়ান। নীলা, এসব পরে হবে, আগে আপনার সাথে আমার কথা আছে। বকুল গাছ চলায় চলুন, তবে এরপর ট্রিট দিতে হবে। আবির, ঠিক আছে ঠিক আছে, চলুন। নীলা আবির বকুল গাছ চলায় কথা বলছে। আবির তো পারছে না নাচতে। খুশিতে নীলার হাত ধরে ধন্যবাদ জানালো আর খুশিতে চোখে আসা পানিগুলো মুছল। আর অন্যদিকে একজোড়া চোখে নীলা আর আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। তীব্র রাগ আর অভিমান জমা হয়ে আছে, দুফোঁটা অভিমানের বৃষ্টি ঝরছে। ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে। এতদিনের ভালোবাসাতে নিশ্চয়ই কোনো খুঁত ছিল। অশ্রুসিক্ত চোখে জোড়া মুছে নিল আয়ন। মুচকি হেসে গাড়িতে উঠল আয়ন। নীলার দিকে তাকিয়ে আবার চোখ জোড়া বন্ধ করলো আয়ন। আয়ন, ভালো থেকো। ভালোবাসার চোখ থেকে দুফোঁটা জল না চাইতে গড়িয়ে পড়ল। নীলা আর তার বান্ধবীরা মিলে প্ল্যান করে ফেলল। যেহেতু তারা মেয়ে, তাই বাহানা দিয়ে বাড়ি থেকে বের হতে পারবে না। তাই সবকিছু আবির অ্যারেঞ্জ করবে বলে ঠিক করা হয়েছে। ভার্সিটি টাইম শেষ, তাই সবাই মিলে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আয়ন চোখ মুছে গাড়ি ড্রাইভ করছে। আসাদকে মেসেজ দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। এদিকে আসাদ আয়নের মেসেজ দেখে থপ মেরে বসে আছে। কিছুই মাথায় ঢুকছে না। ওই সময় নীলা বাড়িতে আসলো। ভাইকে এইভাবে বসে থাকতে দেখে এগিয়ে গেল। নীলা, কিরে ভাইয়া, এইভাবে বসে আছিস কেন? আসাদ, আয়ন চলে গেছে। বনু, তুই কি ওকে কিছু বলেছিস? নীলা, না তো ভাইয়া, আজ তো দেখাই হয় নাই। আসাদ, কি বলিস? ও তো তোকে আনতে তোর ভার্সিটিতে গেছে, আর তুই বলিস যায় নাই। অবাক হয় নীলা, না ভাইয়া, গেলে তো দেখতাম, কারণ আমরা গেট থেকে বেশি দূরে ছিলাম না। বকুল গাছতলার পাশেই ছিলাম। চিন্তিত হয়ে আসাদ, তাহলে কি এমন হলো? নীলা, তুই কিভাবে জানলি যে চলে গেছে? আসাদ মেসেজ দিয়েছে। তবে মেসেজে পড়ে বুঝলাম তোর সাথে কিছু হয়েছে। নীলার দিকে তাকিয়ে, নীলা, ভাইয়া মোবাইলটা দাও, আমি একটু দেখি। নীলা আসাদের মোবাইল নিয়ে মেসেজ অপশনে গিয়ে দেখে। আসাদ, আমি মনে হয় নীলার জন্য রাইট চয়েস না। নীলা একজনকে ভালোবাসে, তাই আমার উচিত তার থেকে দূরে চলে যাওয়া। আজ দেখলাম তাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। ওর সামনে থাকলে নিজেকে সামলাতে পারবো না, তাই দূরে চলে গেলাম। নীলার খেয়াল রাখিস। ওকে ওর ভালোবাসার মানুষটির সাথে মিলিয়ে দিস। প্লিজ আসাদ, কোনো প্রশ্ন করিস না। উত্তর দিতে পারবো না। নীলা মেসেজ পড়ে বাকরুদ্ধ হয়ে যায়। সে তো অন্য কেউকে ভালোবাসে না, সে তো আয়নকেই ভালোবাসে। আর আজ কাকে দেখলো? কে সে ভালোবাসার মানুষটি, যাকে শুধুই আয়ন দেখলো? নীলার এইসব চিন্তা ঘোর কাটলো আসাদের প্রশ্নে। আসাদ, নীলা, সত্যি করে বলতো, তুই কি অন্য কাউকে ভালোবাসিস? আমাকে বল, আমি তো জানতেই পারি। আর আজ তোর কার সাথে দেখা হয়েছিল? কে সে?
নীলা, ভাইয়া আমার সাথে তো কারো দেখা হয়নি আর আমি অন্য কারোর ভালোবাসিও না। তবে হ্যাঁ, আজ শেফা, প্রিয়া আর আবির ভাই ছিল আমার সাথে। ওয়েট ওয়েট ভাইয়া, আমার মনে হয় উনি আবির ভাইকে দেখেছে আমার সাথে। আসাদ, আবির ভাইকে? আর ওর সাথে তোর কি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নীলা, আরে আমার কিছু না। উনি প্ল্যানের একটা অংশ, তাই ওইখানে গেছে। আর উনি শেফাকে পছন্দ করে, শেফাও তাকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না, তাই আমি আবার ভাইকে সাইডে নিয়ে গিয়ে বলেছি। আমার মনে হয় তোর রাত পাগল বন্ধুটা দেখে পুরো পাগল হয়ে গেছে। মুখ ফুলিয়ে বলল আসাদ, কিসের প্ল্যান বলতো? নীলা, মানে ভাইয়া, আমি না, মানে ওই আর কি, তোর বন্ধুকে নিয়ে কাজুমাজু হয়ে। আসাদ, মানে টানে এইসব কি? সোজাসুজি বল, ধমক দিয়ে। নীলা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, আমি ওই রাত পাগলকে ভালোবাসি, সেটা তাকে জানানোর জন্য প্ল্যান করছি। আসাদ, বনু সত্যি? আমি এখনই আয়নকে বলতেছি, ওয়েট। তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে। নীলা, না না ভাইয়া প্লিজ, তুই ওয়াদা কর কিছুই বলবি না। আমি সারপ্রাইজ দিব তাই। করুণ চোখে। আসাদ, ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি ওকে বাসায় আসতে বলি। নীলা, ঠিক আছে ভাইয়া, শুন। নীলা কিছু বলতে নিবে তার আগেই আসাদের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে যা শুনল তাতে মোটেও শোনার জন্য প্রস্তুত ছিল না। নীলা তার ভাইকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তোকে এত বিধ্বস্ত লাগছে কেন? আসাদ বোনের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। কাঁপা কাঁপা গলায় বলল, নীলা, আয়নের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমি কি করব এখন? আমি কি করলে ও ঠিক হবে? নীলা, ভাইয়া ভাইয়া চল, আমি আয়নকে দেখবো, চল না ভাইয়া। ভাইয়া, তোকে এখন আয়নের খুব প্রয়োজন, ভেঙে পড়লে চলবে না, চল। আসাদ, চল। আসাদ আর নীলা অনিলাকে বলল, উনি কেঁদেই চলেছে। সবাই মিলে হাসপাতালে গেল। আয়নের বাবা মাকে খবর দেওয়া হয়েছে। ওনারা আসছে পথে। আয়নের মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে গাড়িতে 2বার সেন্সলেস হয়েছে। হাসপাতালে এসে জানতে পারলো আয়নের অ্যাক্সিডেন্ট হয়েছে হাই স্পিডে গাড়ি চালানোর জন্য। গাড়ি কন্ট্রোল করতে না পেরে গাছের সাথে ধাক্কা খেয়ে যায়। কিছু লোক ওকে হাসপাতালে ভর্তি করায়। কল লিস্টে আসাদের নাম্বার ছিল, তাই তাকে আগে খবর দেওয়া হয়। হাসপাতালে আসাদের পুরো পরিবার উপস্থিত আছে, নীলাও এসেছে। কেঁদে কেটে সবাই অস্থির। নীলা তো শক্ত হয়ে বসে আছে। আসাদ প্রায় পাগল পাগল হয়ে আছে, কারণ আয়ন তার ভাই থেকেও কম কিছু না। আয়নের মা বাবার হাসপাতালে আসলো। আয়ানের মা আনিতাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার একটা ছেলের এই দশা সে কিছুতেই মেনে নিতে পারছে না। নীলা উঠে আয়নের মায়ের কাছে গেল। ওনার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। আয়নের মা নীলাকে দেখে আবার চিৎকার করে কেঁদে উঠল। নীলা আর নিজেকে ধরে রাখতে পারলো না, আয়নের মাকে ধরে সেও কেঁদে যাচ্ছে। কান্না থামিয়ে উঠল। নীলা ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তখনই ডাক্তার আসলো। আসাদ, ডাক্তার, আয়ন কেমন আছে? ও ঠিক আছে তো? ও সুস্থ হয়ে গেছে তো? আমি দেখা করতে যেতে পারবো? তড়িঘড়ি করে। ডাক্তার, মিস্টার আসাদ, রিল্যাক্স, এত ব্যস্ত হবেন না। ভাগ্য ভালো সিট বেল্টের কারণে ওনার মাথায় আঘাত লাগে নাই, তবে জোরে ধাক্কা লাগাতে ডান হাত ফ্র্যাকচার হয়েছে আর ডান পায়েও ফ্র্যাকচার হয়েছে। আর সামনের দিকে ঝুঁকে পড়েছে, তাই সিট বেল্টের কারণে বুকে একটু চাপ লেগেছে, তাও আল্লাহ সহায় হয়েছেন, তাই ডেঞ্জারাস কিছু হয়নি। কিছুক্ষণ পর সেন্স ফিরবে। বুঝতেই পারছেন ওনার টোটাল বেড রেস্ট দরকার। আসছি তাহলে। আসাদ, ধন্যবাদ ডাক্তার। ডাক্তার, ধন্যবাদ দিবেন না, এটা আমার কর্তব্য ছিল। ডাক্তার যাওয়ার পর আসাদ সবাইকে জানালো যে কি হয়েছে। সবাই শান্ত হয়ে বসলো। নীলা ভাইয়ের কাছে এসে ভাইয়ের মুখোমুখি দাঁড়ালো। আসাদ, কিরে কিছু বলবি বনু? নীলা, ভাইয়া আমার একটা কথা রাখবি প্লিজ। করুণ চোখে। আসাদ, বল বনু। নীলা নিচের দিকে তাকিয়ে আছে। চোখের পানি মুছে আসাদকে বলল, নীলা ভাইয়া, আমি যে এখানে এসেছি এটা যেন তোর বন্ধু না জানে। তার আজ তুই প্রমিস করেছিস যে সেই কথাটাও বলবি না। ভাইয়া প্লিজ, কোনো প্রশ্ন করিস না। আমি বাসায় যাচ্ছি, আয়নের জ্ঞান ফিরলে আমাকে একটা কল দিস। আমি বাসায় যাচ্ছি। নীলা বাসায় গিয়ে জামা কাপড় সব প্যাক করে নিল।
রিয়া আর শেফাকে কল দিল, তাদের সব বলার পর তারা রাজি হলো। গ্রুপ কলে আবিরকে জয়েন করা হলো। সব কথা শুনে আবির খুব অপরাধ বোধ করলো। নীলার কথা শুনে আবির তো বেহুশ। আবির, নীলা তুমি কি পাগল? জেনে বুঝে এমন করা ঠিক হয় না। আয়ান তোমাকে খুব ভালোবাসে, এমন করো না। করুণ সুরে। শেফা, রিয়া, হ্যাঁ ঠিক। নীলা, তোমরা আমার ডিসিশনে যদি পাশে না থাকো তো ঠিক আছে। আমি জোর করব না। শক্ত হয়েই বলল আবির। আরে বোন, তা বলছি না, আমরা তোমার পাশে আছি, তুমি যা ভালো বুঝো। তবে দেখো আয়ান হার্ট অ্যাটাক না করে বসে। নীলা, উফ, বাদ দাও তো। আচ্ছা শুনো আবির ভাই, তোমার কাজই বেশি। তাই যা যা বলেছি তার খেলাপ যেন না হয়। এটু যে সব পারফেক্ট চাই। কাজে লেগে পড়ো। শেফা, ঠিক আছে, যাই, আল্লাহ হাফেজ। রিয়া, ঘুম গেলাম। আবির, ভজাও তোমরা, আমি তো বেকার খাটমো, আল্লাহ হাফেজ। সবাই কল কেটে দিল। নীলা বিছানার উপর বসে রইলাম। আজ খুব বেশি অসহায় লাগছে নিজেকে। অনুভূতিগুলো বড্ড পড়াচ্ছে তাকে। যাকে ভালোবাসে সেই তাকে ছেড়ে যাওয়ার জন্য সব পথ তৈরি করছে। তাহলে সে কেন পিছিয়ে থাকবে? এইসব চিন্তা করেই দীর্ঘশ্বাস ছাড়ল। পুরো দিনের ক্লান্তি ভর করায় বিছানায় পিঠ লাগাতেই গভীর ঘুমে তলিয়ে গেল। হাসপাতালে সবাই বসেই কাটিয়ে দিল পুরো রাত জেগে। নীরা আর শিশির, নীরার বর, বাসায় চলে গেল। আনিতা আর নিহাল সাহেব হাসপাতালেই রয়ে গেলেন। আয়নের মা অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকে একটা কেবিনে রাখা হয়েছে। তার পাশে আয়নের বাবা বসে আছে। ছেলের এই অবস্থায় নিজেকে ঠিক রেখেছে তার স্ত্রীকে সামলাতে হবে বলে, কিন্তু তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়লেন। কিছু ভেবে প্রশান্তি বোধ করছেন, কারণ একটা পরিবারের লোকজন তাদের জন্য সব সময় ঢাল হয়ে দাঁড়ায়। আসাদের পরিবার তাদের জন্য সব সময় এক পায়ে খাড়া থাকে। যদিও তারা আসাদের পরিবারকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাও এই পরিবার তাদের কখনো মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না। এইসব ভেবে উনি তার স্ত্রীর মাথায় বিড়ি কেটে দিতে লাগলেন। আসাদ আয়নের মাথায় পাশে বসে আছে। এইভাবে কেটে গেল নির্ঘুম একটি রাত। সকালের মিষ্টি রোদ পড়তেই ঘুম ভাঙল আয়নের। নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। পাশে আসাদকে বসা দেখলো। হালকা করে শব্দ করেতেই আসাদ জেগে গেল। আসাদ আয়নকে জেগে উঠতে দেখে সবাইকে ডেকে নিয়ে আসলো। আয়নের মা ছেলেকে দেখেই কেঁদে দিল। আয়ন সবাইকে হাসপাতালে দেখলো, কিন্তু নীলাকে দেখলো না। তাই ওর দু চোখ শুধু নীলাকে খুঁজতে ব্যস্ত। আসাদ তা লক্ষ্য করলো, তাই পাশে বসে বলল, তুই যাকে খুঁজছিস সে আসেনি। আয়ন, ও আচ্ছা। আচ্ছা, ও কি জানে আমি অসুস্থ? ছলো ছলো চোখে তাকিয়ে বলল। আসাদ, ঘুম জানে, খুব ভালো করেই জানে। মুচকি হেসে আয়ন, আচ্ছা, আমি কি এতই খারাপ যে একবারও দেখতে এলো না? একটু কি ভালোবাসা যায় না? আধ পাগলকে ভালোবাসা যায় না? আমি মরে গেলেই ভালো হতো। চোখের পানি মুছে বলল আসাদ, একদম বাজে বকবি না। রেগে। কিছুক্ষণ পর নীরা খাবার নিয়ে কেবিনে এলো। আয়নের সাথে কুশল বিনিময় করলো। সবাই কেবিনে বসে নাস্তা করছে। আয়নকে আজ বিকেলেই রিলিজ দিয়ে দিবে। সবাই নাস্তা শেষ করলো। মা ঠিক সেই সময় কেবিনে প্রবেশ করলো এক নববধূ। লাল টুকটুকে বউ যাকে বলে। তার পাশে দাঁড়িয়ে শূন্যতা পূরণ করার মতো বড় আছে। আয়ন সামনে তাকিয়ে থমকে গেল। চোখ দুটো লাল হয়ে আছে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সবার মুখ হা করে আছে। আয়নে যেন শ্বাসকষ্ট হচ্ছে। বুক ভার ভার লাগছে। সামনে থাকা লাল টুকটুকে বউটা তো তার হওয়ার কথা ছিল, তাহলে সে কি ভুল ভেবেছিল? চলবে। আয়ন চোখ বন্ধ করে নিল। চোখের কোণ গড়িয়ে নোনা জল পড়ছে। আসাদ বোনের পাশে গিয়ে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করবে তার আগেই কেবিনের দরজা ঠেলে আরো কিছু মানুষ প্রবেশ করলো। নীলামুচকি হেসে তাদের সালাম দিল। তারাও সালাম নিল। শেফা আর রিয়া আসলো নীলার টরি নিয়ে। নীলার বাবা মা চুপ করে মেয়ের কাণ্ড দেখছে। নীলা হা করে তাকিয়ে আছে। নীলাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই নীলা সবাইকে উদ্দেশ্য করে বলল, শুভ কাজ মা বাবা ছাড়া করা ঠিক হয় না, তাই বাকি রয়ে গেল। আয়ন তো বউ মরা কান্নায় জুড়ে বসে আছে। আসাদ, তোর মাথা ঠিক আছে? পাগলের মতো কথা বলছিস। রেগে। নীলা, ভাইয়া আজ সকালে আমার বিছানার পাশে চকলেট বক্স পাইনি কেন? ভাবলেশহীন ভাবে।
আয়ান চোখ তুলে তাকালো, এতদিন চকলেট বক্স সে তো রাখতো তার প্রেয়সীর জন্য। নীলা, সে যাই হোক। সামনে থেকে সর। আজাদ, তুই কাকে বিয়ে করছিস? তাকে তো চিনি না, জানি না। কোথা থেকে কাকে ধরে এনেছিস? চোখ গরম করে। নীলা, কেন ভাইয়া? তোমাকে তোমার বন্ধু তোমাকে বলেনি? তোর বন্ধু তো জানে আমি কাকে ভালোবাসি, আর সে তো চায় আমি তাকে নিয়ে সুখে থাকি, তাই তো এত আয়োজন। অবাক হয় আজাদ, বুঝতে পেরে চুপ হয়ে আছে। নীলা কাজীকে উদ্দেশ্য করে বলল, বিয়ে পড়াতে। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী যখন বরের নামের জায়গায় যাবে ইবনে আয়ান বলল, তখন সবাই হা করে তাকিয়ে আছে। নীলার পাশে বর সেজে দাঁড়িয়ে থাকা আবির মুচকি মুচকি হাসছে। শেফা আর রিয়া আয়ানের রিয়েকশন দেখে মুখ টিপে হাসছে। আসাদ অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে আছে। সে চিন্তাই করে নাই যে নীলা এমন কিছু করবে। নীলা তো খুশিতে কেঁদে দিয়েছে। আনিতা আর নিহাল সাহেব মেয়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলল। আয়নের মা বাবা খুশিতে গলগল। আয়ন হা করে তাকিয়ে আছে, তার খুব রাগ হচ্ছে যে এত চোখের পানি হুদ্দাই নষ্ট করলো। নীলা ভাবলেশহীন ভাবে 3বার কবুল বলে দিল। আয়ন তা দেখে হাক করে তাকিয়ে আছে। এত ভীতু মেয়েটা হুট করে এত সাহসী হয়ে গেল কিভাবে, তা ভেবেই পাচ্ছে না। নীলা কাবিননামায় সই করে দিল। আয়ন দম মেরে বসে আছে, কবুল বলতে চাইছে না। যেখানে মেয়েদের কবুল বলতে দেরি হয় সেখানে ছেলে মুখে কুলু পেতে বসে আছে। নীলা শাড়ি হালকা উঁচু করে গুটি গুটি পায়ে আয়নের বেডের পাশে এসে দাঁড়ালো। নীলা, কবুল বলে ফেলুন তাড়াতাড়ি। এই অফার সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি নইলে সামনে তাকিয়ে দেখুন আরেকটা দুলা লেগে আছে। টুপ করে তার সাথে পালিয়ে যাব। কবুল বলুন, শেষের কথাটা ধমকেই বলল। শেফা কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। এই বুঝি আবিরের সাথে নীলার বিয়ে হয়ে যাবে। রিয়া ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে ভিডিও করছে, যেন পাশের বাড়ির আন্টিদের ভেজাল হচ্ছে। আসাদ, আয়ন দোস্ত কবুল বলে দে, নইলে ঠিকই আবিরকে বিয়ে করে ফেলবে। কৌতূহলী দৃষ্টিতে। আয়ন, না, বলবো না। ও যাকে ভালোবাসে তাকে বিয়ে করুক। অভিমান করে। নীলা রাগ ধরে না রাখতে পেরে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিল আয়নের গালে। আর চিল্লিয়ে বলল, এই তুই এখনো ঢং করবি না? তোর মাথায় যে স্ক্রু, সব ঢিলা তুই জানস। তোর ভালোবাসা বের করতেছি, ওয়েট কর। রেগেছে আর পাশে কি জেন খুঁজতে খুঁজতে। সবাই হা করে তাকিয়ে আছে, কেউ চিন্তাও করেনি নীলা এমন একটা কাণ্ড করে বসবে যে। রিয়ার হাত থেকে মোবাইল পড়ে গেছে। সামনে বসা কাজী সাহেব ভয় সিটিয়ে গেছে। তিনি মনে হয় এই প্রথমে এরকম বিয়ে দেখছে। আয়নের মা বাবা হা করে তাকিয়ে আছে। নীলার বাবা নিহাল সাহেব তো মেয়েকে জেন চিনতেই পারছে না। তারা সহজ সরল মেয়ে যে এমন কাণ্ড করবে সে ভেবে পাচ্ছে না। নীলার মা আনিতা বেহুশ হয়ে পড়ার অবস্থা। আসাদ নীলার পিছে গিয়ে লুকিয়ে পড়েছে, আয়ানের বন্ধু হওয়ার দায় সেও এসে গেছে। নীলা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর বেহুদা দুলা আবির শেফার পিছনে লুকিয়ে পড়ল। নীলা চারপাশ খুঁজে ফল কাটার রান্নাঘরে ছুরি ছুরি নিয়ে আয়নের গালায় ধরল। নীলা, এই তার সেরা পাগল, কবুল বল। তোর মতো হাত পা ভাঙা হামটি ডামটিকে যে বিয়ে করতে যাচ্ছি এই রেটের। তাড়াতাড়ি কবুল বল। রেগে ধমকে। সবার চোখ এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নীলা, এই অর্থ সার্টিফিকেট প্রাপ্ত পাগল, বল বিয়ে করবি কিনা? কবুল বল, নয় এখনই খুন করব। রেগে। এবার সবাই ভয়ে আরো সিটিয়ে গেল। আয়ন বোধ হয় প্রথম বর্জে কেঁদে কেঁদে কবুল বলেছে। কাজী সাহেব বড় করে নিঃশ্বাস ফেলল। কাবিননামায় সই করার জন্য দিবি, কিন্তু কাজী তাকিয়ে আছে। কাবা কাবা গলায় বলল, উনার তো ডান হাতটাই ভাঙা, এখন কি করে সে করবে? নীলা, কাজী সাহেবই এত পাগল হামটি ডামটি হয়ে থাকলেও সমস্যা নাই। ওর ডেবরা মানে বাম হাত দিয়ে লেখে, তাই ফিকার নর। কাজী, ঠিক আছে, তাইলে সইটা করে দিন। ভয় ভয়। আয়ান এখনো কাছে আর ভাবছে এই ভীতু মেয়ে হঠাৎ সেনি কেমনে হলো। আজ তার মতো ছেলেকে কাঁদিয়ে ছাড়লো। জাতির ক্রাশ আছো থাপ্পড় খেয়ে কবুল বলেছে। আর এই দিকে আসা তার বোনকে চিনতেই পাচ্ছে না। কাদো কাদো হয়ে নীলাকে পিছন থেকে খোঁজা দিচ্ছে, নীলুরে নীলাকে আমাকেও পিটাবে। আমি কিন্তু কিছু জানি না। ও আল্লাহ রে, আমার বোনের কি হয়েছে? নীলা, চুপ কর, মেয়েদের মতো ফেচফেচ করে কাঁদবি না। আর আয়ন এত ভাও খাচ্ছে কেন? ঠিকই হয়েছে, আর 2টা থাপ্পড় খেলে মানুষ হবে। বিরক্ত হয়ে শেফা তো ভয় শেষ, প্রিয়া তো দাঁত দিয়ে নখ সব খেয়ে ফেলছে। আবির শেফার পিছনে লুকিয়ে লুকিয়ে আল্লাহ আল্লাহ করছে। নীলা আয়নকে ঝাঁকিয়ে বলল, নীলা, এবার কি আরো থাপ্পড় লাগবে সই করাতে হলে?
যদি লাগে বলতে পারো এত বছরের সব উসুল করে দেই। রেগে আয়নের মা বাপ সই করে দেয়, নইলে আবার মারবে ভয়। আয়নের বাবা আরেকটা থাপ্পড় খাওয়া ছাড়া তোমার ছেলে সোজা হবে না। নীলা ঠিকই বলে এত পাগল এখন, হাত পা ভাঙা হামটি ডামটি। একে যে নীলামা বিয়ে করছে এটাই অনেক। তাড়াতাড়ি সই কর, মরা কান্না জুড়ে বসে আছে গাধার বাচ্চা। রেগে আয়নের মা তাহলে মেনে নিলে তুমি যে গাধা। আয়নের বাবাকে মুখ ভিঞ্চি দিয়ে আয়নের বাবা কিছু বলতে নিবে তখন নিহাল সাহেব থামিয়ে দেয়। নীলা সই করো তাড়াতাড়ি। কই? আয়ন করতেছি। কাদো কাদো মুখ করে চোখের পানি মুছে সই করে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। নীলা নীরু আপু ভায়া কই? নীলা সরে গিয়ে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আসাদ নীলার ঠিক পিছনে লুকিয়ে মুখ ঢেকে রেখেছে। তা দেখে নীলা ফিক করে হেসে দিল, তার সাথে সাথে সবাই হেসে উঠল। আসাদ বুঝতে পেরে উঠে দাঁড়ালো। নীলা ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল মিষ্টি আনতে। আসাদ তড়িঘড়ি করে উঠে চলে গেল। কাজী সাহেব সহ সবাই ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল। আবির আয়নের সামনে এসে দাঁড়ালো। আবির, আয়ন ভাই এতই যখন ভালোবাসো তখন ভালোবাসার মানুষটিকে বুঝতে শিখ, যাতে তার চোখ দুটো তুমি অনায়াসে করে ফেলতে পারো। চোখে দেখা ভুলও হতে পারে, তাই যাচাই করে নিও। আল্লাহ হাফেজ ভাই, অভিনন্দন বিবাহিত জীবনের জন্য। মুচকি হেসে সবাই বেরিয়ে গেল। কেবিনে শুধুই আয়ন আর নীলা। আয়ন নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে। নীলা আয়ানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই ছেলেটাই তার বর, যাকে অগোচরে ভালোবেসে এসেছে এতদিন। আয়ন মাথা তুলে নীলার দিকে তাকালো। নীলা তো সেই কখন থেকে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন আর নীলা চোখাচোখি হয়ে গেল। নীলা এখনো তাকিয়ে আছে, কিন্তু আয়ান চোখ সরিয়ে ফেলেছে। নীলা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আপনি কি লজ্জা পাচ্ছেন কোন রকম? আল্লাহ, এই কি দেখছি দ্য গ্রেট জাবির ইবনে আয়ন লজ্জা পাচ্ছে যে কিনা রাত্রিবেলা একটা মেয়ের ঘরে চুপি চুপি প্রবেশ করে আর না বলেই চকলেট তার বালিশের পাশে রেখে যায়, সে আজ লজ্জা পাচ্ছে। অবাক হওয়ার ভান ধরে। আয়ন চমকে উঠে নীলার দিকে তাকালো। নীলা ভ্রু কুঁচকে দুষ্টু হাসি দিচ্ছে। আয়ন এইবার না পেরে প্রশ্ন করলো, তুমি কিভাবে জানলে? তুমি তো ঘুমে থাকতে। তাহলে? অবাক হয়ে নীলা শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, আমার ভাই যদি আমাকে চকলেট দেয়ার থাকতো তো সে আমার হাতেই দিত, সে তো আর লুকিয়ে দিত না, বুঝলেন মহাশয়? তাই বুঝলাম আর কি। আয়ন, ভালোবাসো আমায়? শান্ত দৃষ্টিতে তাকিয়ে নীলা, আপনি আমায় ভালোবাসেন? নীলা ফিরতি প্রশ্ন করলো। আয়ন এখনো বুঝতে পারলে না? কতবার বলবো ভালোবাসি? কতবার বললে বুঝবে আমি ভালোবাসি? ছলো ছলো চোখে নীলা বললেই ভালোবাসা হয় না। যে ভালোবাসার মানুষের নীরবতা বুঝতে পারে না, যে ভালোবাসার মানুষের চোখের ভাষা পড়তে পারে না, সে কখনোই ভালোবাসে না। আমি আপনার ভালোবাসা বুঝতে চাই, 1000 বার শুনতে চাই না, উপলব্ধি করতে চাই না, বলা কথার উত্তরগুলো অনায়াসেই বুঝতে চাই। আপনি তো আমায় বুঝলেনই না, চোখ পড়লেনই না। আয়ন নীলার দিকে তাকিয়ে আছে আর ভাবছে পিচ্ছিরা এত কিছু বুঝে তা তার জানা ছিল না। আয়ন, কখনো বললে না কেন ভালোবাসি? নীলা আয়নের দিকে মুচকি হেসে বলল, জানেন একটা মেয়ে জন্মানোর পরই তার মধ্যে 3টা জিনিস বিদ্যমান থাকে, প্রথমত লজ্জা, দ্বিতীয়ত দ্বিধা, তৃতীয়ত অগোচর। লজ্জায় সিটিয়ে থাকে, দ্বিধা বোধ করে বলতে পারে না, আর সেই কারণেই সব অগোচরেই রেখে দেয়। বুঝলেন তো? আয়ন অবাক নয়নে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। এত গভীর ভাবনা তার এত সুন্দর করে বলেছে। আয়ন কৌতূহলী হয়ে আবার প্রশ্ন করে, তাহলে তুমি সত্যিই কি আমাকে ভালোবাসো? নীলার আগে দুঃখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আর চিল্লিয়ে বলতে লাগলো, কাকে এতক্ষণ বোঝালাম? এ চাইতে একটা গাধাকে বললেও সে বুঝতো। অর্ধ সার্টিফিকেট প্রাপ্ত পাগল উন্মাদ। এই ছেলে, তোর সমস্যা কি? এখন তো আমার আফসোস হচ্ছে কেন যে তোর মতো আধ পাগলকে বিয়ে করলাম, কেনই বা ভালোবাসলাম। তোর মতো হামটি ডামটি থেকে ভালো আমি একটা ছাগল বিয়ে করে নিতাম। সেও আমার কথা বুঝতো। কিন্তু তুই সারা পাগল, তোকে পুরা রাত রামায়ণ শোনালাম আর তুই জিজ্ঞেস করছো সেটা কার বাপ? তুই আমার সাথে কথাই বলবি না? এই বলে হন হন করে বেরিয়ে গেল নীলা। আয়ন গালে হাত দিয়ে বসে আছে আর ভাবছে কাকে দেখছে সে। ঝাঁসির রানী ভালোবাসি বললো, তাও থাপ্পড় দিয়ে।
খুশি হব নাকি থাপ্পড় খেয়ে কেঁদে ভাসাবো? নীলা বেরিয়ে তার ভাই আর বাবার কাছে গেল। সবাইকে বুঝিয়ে বলার পর সবাই অনুমতি দিল আয়নের বাড়িতে যাওয়ার। দুই বাড়ির লোক মিলে ঠিক করলো যে আয়ন সুস্থ হলে গ্রোয়েন রিসেপশন রাখবে। আয়নকে রিলিজ দিয়ে দিল বিকেলে, কিন্তু নীলা একবারও এলো না আশেপাশে। আয়ানকে গাড়িতে উঠানোর সময় তখন নীলা এসে তার পাশে বসলো। আয়ন নীলার দিকে আর চোখে দাঁড়াচ্ছে। নীলা তা বুঝতে পেরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই আয়ন চোখ সরিয়ে ফেলল। আয়ন ঠিকই বুঝতে পেরেছে নীলা ভীষণ রেগে আছে। আয়নকে বাড়িতে নিয়ে আসা হলো। সবাই নীলাকেও বরণ করে নিল। নীলা আয়নের পুরো খেয়াল রাখছে, কিন্তু প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, যা আয়নকে খুব বেশি পড়াচ্ছে। আয়নকে ঔষধ খাওয়ানো থেকে শুরু করে মোটামুটি সব কাজই নীলা করে। মাঝে মাঝে আয়ন অবাক হয় এই পিচ্চি মেয়েটা তার দায়িত্ব এত নিষ্ঠার সাথে পালন করছে। কখনো বিরক্তের ছিটে ফোটাও নেই। আয়ন মাঝে মাঝে নীলাকে খুব জ্বালাতন করে, যা নীলা বুঝতে পারে। মুখে বিরক্ত প্রকাশ করলেও তার খুব ভালোই লাগে। এইভাবে 2 মাস কেটে গেল। আয়ানের হাত আর পায়ের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। ডাক্তার এখন বলেছে হাতে ব্যায়াম করতে আর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতে। নীলা রোজ আয়ানকে বারান্দায় নিয়ে যায়। নীলা আসার পর থেকে আয়ানের রুমের বারান্দার চেহারা পাল্টে গেছে। একটা দোলনা আর রং বেরঙের ফুল গাছ সাথে ফেরিলাই। চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে। আর আয়ন যে ধরেছে সে বারান্দায় যাবে। নীলা এই শীতের মধ্যে নিতে চায়নি। তাই আয়ন মুখ ফুলিয়ে বলল, আমার তো নিজে যাওয়ার ক্ষমতা নেই, তাই নিজের ইচ্ছাগুলো শুধুই অন্যের উপর চাপিয়ে দিচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না নীলা। মুচকি হেসে। নীলার কাছে আয়নের কথাটা খুব খারাপ লাগলো। নীলা তো আয়নের সেবা করতে কষ্ট অনুভব করেনি কখনো। সে তো এই সব কাজ ভালোবেসে করত। সে তো আয়নের বিয়ে করা বউ, তাহলে আয়ন তাকে অন্য কেউ বলল কেন? এইসব ভেবেই নীলার 2 চোখ ভরে উঠল। একরাশ অভিমান নিয়ে আয়নকে সোয়েটার পরিয়ে দিল। নিজে একটা শাল জড়িয়ে নিল। আয়ন তাকিয়ে আছে নীলার দিকে। বেশ বুঝতে পারছে নীলা আয়নের কথায় কষ্ট পেয়েছে। না বুঝেই কষ্ট দিয়ে ফেলেছে তার প্রিয়তমাকে। নীলা আয়নের হাত ধরে উঠানোর চেষ্টা করছে। আয়ন তো বসে আছে। সে চায় নীলা নিজের মুখে বলুক তাকে যেতে। নীলা কিছুক্ষণ টানাটানি করেও উঠাতে পারল না। তাই একরাশ অভিমান নিয়ে আয়নের দিকে তাকালো। নীলা, একটু কষ্ট করে উঠুন। বারান্দায় যাবেন বলেছিলেন, তাই একটু যদি কষ্ট করে উঠতেন তাহলে যেতে পারবেন। আয়ন নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে গিয়ে বারান্দায় দোলনায় বসলো। নীলা পাশে দাঁড়িয়ে আছে। খোলা বারান্দা হওয়ার কারণে হালকা শীতের বাতাস বইছে বলে শীত শীত লাগছে, তাই চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। আয়ন, খুব কি ক্ষতি হবে আমার পাশে বসলে? একটু বসো না, করুণ চোখে। নীলা বাথরুমের মতো আয়নের পাশে বসলো। আয়ন নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা জড়োসড়ো হয়ে বসে আছে। সোয়েটার না পরে পাতলা একটা শাল পরেছে, শীত লাগার কথা। তাই আয়ন নীলার পাশ ঘেঁষে বসে নীলাকে জড়িয়ে ধরে বাহুবদ্ধ করে নিল। নীলা তাতেই হকচকিয়ে গেল। নীলা, কি করছেন? ছাড়ুন। সরে বসুন। ছাড়ানোর জন্য মোচড়ামুচি করে। আয়ন, আমার বিয়ে করা বউ, আমি জড়িয়ে ধরেছি, ছাড়বো কেন? আর তোমার শীত লাগছে তাই। বেশি মোচড়ামুচি করো না, আমার হাতে লেগে যাবে। নীলা এই কথা শুনেই শান্ত হয়ে গেল। নীলা, ছাড়ুন, আমার শীত লাগছে না। আয়ন, ছাড়বো না। নীলা, একটা কথা শুনবে আমার। শান্ত স্বরে। নীলা চুপ করে আছে, যার অর্থ সে শুনবে। আয়ন, নীলা, তোমাকে যবে থেকে ভালোবাসতে শুরু করি ঠিক তখন থেকেই তোমার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারতাম না। একটা রাতও তোমার মুখ দেখা ছাড়া ঘুম হতো না। তোমার মুখে সেই বাচ্চা বাচ্চা কথা শোনা ছাড়া দিন শুরু হতো না আমার। তোমাকে শাসন করতাম ঠিকই, কিন্তু তোমার চেয়ে কষ্ট আমার বেশি হতো। তোমার পুরো পরিবার সবাই জানে আমার পাগলামির কথা। আঙ্কেল আন্টি আর মা বাবা চেয়েছে বিয়ে দিতে, কিন্তু আমি না করে দেই। কারণ আমি চাইতাম না তুমি কারো কথায় বাধ্য হয়ে আমাকে তোমার জীবনে জড়াও। আমি চাইতাম তুমি আমাকে ভালোবেসে আপন করে নাও। ওই দিন কলেজে তোমার পাশে আবিরকে দেখে আমার দুনিয়া ঘুরে গেছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল, যেন মরে গেলেই বেঁচে যাব, ঠিক এমনই ভাবনা এসেছিল। নিজেকে ঠিক রাখতে পাইনি, তাই তো নিজের ইচ্ছায় গাড়ির স্পিড বাড়িয়ে দিই, চোখ বন্ধ করে ফেলি।
খুব করে চেয়েছিলাম যাতে এইখানেই শেষ হয়ে যায়। আয়ান কথাগুলো বলছে, তার সাথে চোখের কোণ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আয়ানের সোয়েটার ভিজে উঠেছে নীলার চোখের পানিতে। নীলা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। আয়ান নীলাকে নিজের দিকে তাকিয়ে আছে। আলতো করে চোখের পানি মুছে দিয়ে দুই চোখে ভালোবাসার পরশ এঁকে দিল। আয়ান, 2 মাস তুমি আমার সাথে কথা বলো না নীলা। খুব কষ্ট হয় নীলা, এখানটায় বুকে হাত দিয়ে কেন কথা বলো না? বকা দাও মারো, কিন্তু কথা বলো প্লিজ। নীলার সকল অভিমান আয়ানের অভিযোগেই গলে গেল। নীলা আয়ানকে জড়িয়ে ধরে অজরে কাঁদছে। আয়ান শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন বুকের খাঁচায় বন্দি করে রাখার তীব্র ইচ্ছা পোষণ করছে। কিছুক্ষণ পর নীলা আয়ানের বুক থেকে মাথা তুলে আয়ানের দিকে তাকালো। আয়ান মুচকি হেসে আরেকটু জড়িয়ে নিল নীলাকে। নীলা আয়ানের বুকে মুখ গুজে রইল। কিছুক্ষণ পর নীলা আদো আদো স্বরে বলে উঠল, নীলা, আয়ান একটা কথা শুনবে? আয়ান মুচকি হেসে নীলার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল, যার অর্থ সে নীলার 1000টা কথা শুনতে রাজি। নীলা, তোমাকে তোমার অগোচরেই ভালোবাসি। আয়ান অবাক হয়ে গেছে, নীলা তাকে আজ বলেই দিল যে তাকে ভালোবাসে। যদিও জানে যে নীলা তাকে ভালোবাসে, তাও ভালোবাসি কথাটা ভালোবাসার মানুষটি মুখে শুনতে যে কি প্রশান্তিতে আয়ান বুঝতে পারছে। আয়ান, আগে বলনি কেন নীলা? একটা কথা শোনার জন্য কতটা ব্যাকুল ছিলাম তুমি জানো। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায়। নীলা, অনেক আগ থেকে ভালোবাসি। কখনো বলতে পারিনি। প্রথমে ভয় লাগতো, সব সময় বোকা দিতে হয়। তবে পরে বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, তাও কখনো নিজে বলতে পারিনি। সবার আড়ালে তোমাকে দেখতাম। রাতে তুমি লুকিয়ে রুমে এসে চকলেট দিয়ে যেতে, তা বুঝতাম কারণ পারফিউমের ঘ্রাণটা আমার খুব চেনা ছিল তাই। কিন্তু যখন তোমাকে জানানোর সময় এলো ঠিক তখনই তুমি আমাকে ছেড়ে যাওয়ার পথ খুঁজতে লাগলে। বলেই ফুপিয়ে কেঁদে উঠল। আয়ান অবাক হয়ে নীলাকে ছেড়ে 2 হাত দিয়ে নীলার মুখ জোড়া ধরে জিজ্ঞেস করলো, আমাকে জানানোর সময় মানে? নীলা, কি বলছো? নীলা আয়ানের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, ওই দিন আবির ভাইয়া সহ প্ল্যান করছিলাম তোমাকে প্রপোজ করার, কিন্তু তুমি উল্টো বুঝলে। তুমি বুঝলেই না কিছু, তাই তো এখন হামটি ডামটির বউ হয়েছি। ওই দিন এত কাণ্ড না করলেই হতো, তাহলে আজ শুধু অর্ধ সার্টিফিকেট প্রাপ্ত পাগলের বউ হয়ে থাকতাম। চোখ ছোট ছোট করে। আয়ান, তবে রে দুষ্টু, আমার পিঠ পিছে এত কিছু হুম। নীলাকে কাতুকুতু দিয়ে। নীলা কাতুকুতু দেওয়ার কারণে খিলখিল করে হাসতে লাগলো। তা দেখে আয়ান কাতুকুতু দেওয়া বন্ধ করে হাসতেছে। তখন নীলা হাসি বন্ধ করে ডেপ ডেপ করে আয়ানের দিকে তাকিয়ে রইল। আয়ান চোখ দিয়ে এর জিজ্ঞেস করলো যে কি দেখছে। তখন নীলা মুচকি হেসে চোখ নামিয়ে ফেললো, আবার আয়ানের দিকে তাকিয়ে মাথা কাত করে মুচকি হেসে বলল, সে কি জানে তার এই হাসি কতটা কাছে টানে? সে কি জানে তার অগোচরে কতটা ভালোবাসি তাকে? আয়ান নীলার কথায় হাসি বন্ধ করে তাকিয়ে আছে। পিচ্ছি মেয়েটা তাকে খুব ভালোবেসে ফেলেছে, আর তার অগোচরের ভালোবাসাটাই খুব সুন্দর। আয়ান নীলার মুখের কাছে মুখ এগিয়ে নিয়ে হালকা করে ফুট দিয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে দিল। নীলা চোখ বন্ধ করে ফেলল। আয়ান নীলার কানের কাছে মুখ নিয়ে গোড় লাগা গলায় বলল, এতই যখন ভালোবাসো তো তৈরি হয়ে নাও এই হামটি ডামটি আর তার ছেঁড়া অর্ধ সার্টিফিকেট প্রাপ্ত পাগলের সাথে পুরো জীবন কাটাতে। পাগলামি সব সহ্য করার জন্য তৈরি হয়ে নাও প্রেয়সী। নীলা লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে, তাই আয়াকে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিল। আয়ান শব্দ করে হেসে উঠে তার পিচ্ছি প্রেয়সীকে জড়িয়ে ধরল। তার প্রেয়সী শুধুই তার। সমাপ্ত।